ওদিকে এসব দেখে অয়নের বেশ মজা লাগছিল। সে বুঝতে পেরেছিল নন্দিনী খুবই আদরে মানুষ হয়েছে, তার পরিবার নিশ্চয়ই তাকে চোখের মণি করে রাখে। একা একা বোর লাগলে জয়ন্ত মিত্র এবার অয়নের সাথে কথা বলবে ভাবল, কিন্তু অয়নেরও তখন কথা বলার মুড ছিল না একেবারেই। তাই জয়ন্তর সাথে চোখাচোখি হতেই ও মুখ ফিরিয়ে নিল। অয়ন রকির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমরা দুর্গাপুর কখন পৌঁছব? রকি উত্তর দেওয়ার আগেই জয়ন্ত আগ বাড়িয়ে বলে উঠল, তোমরা দুজনকে দুর্গাপুরে চাকরি বাকরি খুঁজতে যাচ্ছ? রকি প্রশ্নটা এড়িয়ে গেল, কিন্তু অয়নের লোকটার কাণ্ড দেখে এবার হাসি পাচ্ছিল। হ্যাঁ, কোনো কনস্ট্রাকশন সাইটে কাজ টাজ পাই কিনা দেখি। কনস্ট্রাকশন সাইটে কাজ করার জন্য তোমাদের মতো লোকেরই প্রয়োজন হয়। জয়ন্ত বেশ গম্ভীর হয়ে বলল। অয়ন কিছু না বলে শুধু একটু হাসল। আমার ওখানে অনেক পরিচিত লোক আছে, আমি অনেক কন্ট্রাক্টরকেও চিনি। তুমি আমার নাম বলো, সহজেই ভালো কাজ পেয়ে যাবে। জয়ন্ত মিত্র গর্ব করে বলল, থ্যাংক ইউ, তবে আমার নাম যদি কোনো ভুলভাল কাজের জন্য ব্যবহার করো তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। দুর্গাপুরে কিন্তু আমার খুব সুনাম। হঠাৎ এমন হুমকি শুনে অয়ন হেসে বলল, না, করব না। তারপরে আবার জানালার বাইরে দেখতে লাগল। অয়নের হুঁহা জয়ন্ত বুঝতে পেরেছিল যে ওর সাথে কথা বলার কোনো আগ্রহ এই ছেলেটার নেই। জয়ন্ত আর কিছু না বলে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগল। ট্রেনটা দুর্গাপুর থেকে এক স্টেশন আগে এসে থামতেই অনেক লোক এসে উঠল ওদের কামরায়। কামরাটা লোকজনে ভরে গেল একেবারে। আর এত মানুষ ওঠায় কামরাময় একটা ভ্যাপসা ঘামের গন্ধ ভেসে বেড়াতে লাগল। এরকম গন্ধের জন্য অয়নের পর্যন্ত মুখ বেজার হয়ে গেল। আর নন্দিনীর অবস্থার কথা তো না বলাই ভালো। ওর সুন্দর মুখটা একেবারে লালচে হয়ে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল সে যে কোনো মুহূর্তে বমি করে ফেলবে। হঠাৎ করে একটা লোক ট্রেনের দুলুনিতে সোজা এসে পড়ল নন্দিনীর ঘাড়ের ওপর। লোকটাকে দেখে মনে হচ্ছিল সে কোনো একটা ফ্যাক্টরির সাধারণ কর্মী। প্রচণ্ড বিরক্ত হয়ে নন্দিনীর মুখ থেকে বেরিয়ে এলো, ইউ! সেই লোকটার শরীরের ঘামের গন্ধে নন্দিনী বিরক্ত হয়ে সোজা উঠে টয়লেটের দিকে দৌড়ে গেল। আর এই দেখেই জয়ন্ত মিত্র তার ওপর চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, ইস, কি বিশ্রী গন্ধ! দূরে যাও, দূরে গিয়ে দাঁড়াও বলছে। এই লোকটা নিজের মতো করে ক্ষমা চাইলেও জয়ন্ত কিন্তু কিছুই শুনতে রাজি ছিল না। সে সমানে সেই লোকটাকে গালাগালি করে চলল। এটা দেখে অয়নের বেজায় রাগ হল। জয়ন্তর বকাঝকা শুনে সেই অসহায় শ্রমিকটির মুখ লজ্জায় ছোট হয়ে গেল একদম। তার আর অন্য কোথাও গিয়ে দাঁড়ানোর উপায় ছিল না, কারণ কম্পার্টমেন্টটা খুবই ছোট ছিল। তাই সে বারবার ক্ষমা চাইছিল কেবল। কিন্তু কে কার কথা শোনে? জয়ন্ত রেগে কাণ্ডজ্ঞান হারিয়ে চেঁচিয়ে বলল, কোনো কথা শুনতে চাই না আমি, এখান থেকে চলে যাও, না হলে মেরেই ফেলবো একেবারে। নন্দিনী তাকে অপমান করায় সে আগেই বিরক্ত ছিল। এবার এই গরিব শ্রমিকটির ওপর তার যাবতীয় রাগ গিয়ে পড়ল। ক্ষমা করে দিন বাবু, আমার এখানে আসা উচিত হয়নি, আমি চলে যাচ্ছি। সেই শ্রমিকটি চলে যাওয়ার তোড়জোড় করা শুরু করতে না করতেই জয়ন্ত উঠে গিয়ে তাকে সোজা একটা লাথি মেরে বসল। বেরো আমার চোখের সামনে থেকে! শ্রমিকটি বেরোনোর জন্য এগিয়ে যেতেই কেউ চিৎকার করে বলল, থামো! অয়ন কিছু করার আগেই রকি গিয়ে জয়ন্তর কলারটা ধরে ফেলেছিল। এই, কি করছো? আমাকে ছাড়ো! জয়ন্ত রকির থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল ঠিকই, কিন্তু রকি খুব তাগড়া চেহারা ছিল। রকি জয়ন্তকে একটা ধাক্কা দিতেই সে গিয়ে সাইড টেবিলটার ওপর পড়ল। আজ অয়ন ছিল বলে রকি থেমে গেল, নইলে সে জয়ন্তকে ছাড়ত না। জয়ন্ত রাগে গজরাতে থাকল। এরই মধ্যে নন্দিনী ফিরে এসেই সেখানকার অবস্থা দেখে বুঝে গেল যে নিশ্চয়ই কিছু গোলমাল হয়েছে। জয়ন্ত এদিকে ক্রমাগত রকিকে হুমকি দিয়ে যাচ্ছিল। তা দেখে কারখানার সেই শ্রমিকটির খুব খারাপ লাগছিল। সে বলল, বাবু, আপনি ওনাকে ক্ষমা করে দিন, এনার বয়স কম তো, অত কিছু বুঝতে পারেননি। শুনেই জয়ন্ত লোকটার মুখে এক দলা থুতু ছিটিয়ে দিয়ে বলল, তুই কে রে যে আমার কথার মাঝখানে কথা বলছিস? চুপচাপ চলে যা বলছি, না হলে আমার লোকেরা তোকেও ছাড়বে না। হ্যাঁ বাবু, আমি চলে যাচ্ছি। এই কথা বলে লোকটা সেখান থেকে যেতে গেলেই অয়ন তাকে বলল, দাঁড়াও রকি, এই সিটটায় ওকে বসাও। জয়ন্তর আপত্তির তোয়াক্কা না করেই রকি সেই শ্রমিকটিকে ওখানেই বসিয়ে দিল। ঠিক আছে দাদা। না না, ও কিছুতেই এখানে বসতে পারবে না। নন্দিনী ঘৃণা ভরে বলল কথাগুলো। কেন? এটা কি তোমার সিট? কিন্তু এটা তোমারও সিট না, তোমার বন্ধুর সিট। তুমি যদি এতই স্মার্ট হও, নিজের সিটটা দাও একে, কিন্তু এই মজুরটা আমার সামনে বসতে পারবে না। ঠিক আছে, কোনো সমস্যা নেই বাবু, আমি দাঁড়িয়েই যেতে পারবো, সেই শ্রমিকটি বলল।
না আঙ্কেল, আপনি আসুন, এখানে বসুন। অয়ন এবার উঠে পড়ে লোকটাকে নিজের সিটটাই ছেড়ে দিল। এটা ঠিক করলে না তুমি। দুর্গাপুর স্টেশনে নেমে আমি তোমাকে মজা দেখাচ্ছি। জয়ন্ত মিত্র রাগ বাড়ছিল। আর যদি একটা কথাও তুমি বলো তাহলে তোমাকে এই ট্রেনটা থেকে শটান ফেলে দেব। অয়নের ধৈর্য শেষ হয়ে গিয়েছিল, তাই সেও এবার শুনিয়ে দিল। কিন্তু এই কথাটায় জয়ন্তর আঁতে ঘা লাগল খুব। এত সাহস যে তুমি আমার সাথে এভাবে কথা বলছো? দুর্গাপুরে আমার অনেক চেনা লোক আছে, আমিও দেখে নেব কে তোমাকে সেখানে কাজ দেয়। আরে ধুর, রাখো তোমার চেনা লোক, তোমার যা ইচ্ছে করো, কিন্তু ভালো চাও তো এখন নিজের মুখটা বন্ধ রাখো। ওদের দুজনের মধ্যে রীতিমতো তর্ক বেঁধে গেল। কিন্তু শেষমেশ অয়ন দুজনের কথাকেই উপেক্ষা করে সেই শ্রমিকটিকে ওই কামরাতেই বসিয়ে রাখল। জয়ন্ত আর নন্দিনী বাধ্য হয়ে হার মেনে নিয়ে চুপ করে গেল। খানিকক্ষণ পর জয়ন্ত মিত্রর মোবাইলটা বেজে উঠল। ও ফোনটা ধরতেই অন্য দিক থেকে একজন বলে উঠল, স্যার, আমরা স্টেশনে পৌঁছে গেছি। কাদের এত সাহস যে আপনাকে বিরক্ত করে? আমরা তাদের ছাড়ব না। খুব ভালো কথা, আমরা প্রায় পৌঁছে গেছি, তারপর এই ছেলেগুলোকে দেখে নিও তোমরা। শুনে শ্রমিকটির খুবই খারাপ লাগল। শেষ পর্যন্ত ওর জন্যই তো এসব ঘটছে। সে তার পক্ষ থেকে জয়ন্তর কাছে আবার অনুরোধ করল, বাবু, আপনি ওদের ক্ষমা করে দিন, এটা ওদের দোষ নয়, আমার আগেই এখান থেকে চলে যাওয়া উচিত ছিল। কিন্তু লোকটার কথা শেষ হওয়ার আগেই অয়ন তাকে থামিয়ে দিল। আপনি চিন্তা করবেন না আঙ্কেল, কে কার কাছে ক্ষমা চাইবে সেটা তো সময়ই বলবে। অয়ন আর জয়ন্তর যখন চোখাচোখি হলো তখন দুজনের চোখেই রাগ ছিল স্পষ্ট। শেষ পর্যন্ত কি হবে এই উটকো অশান্তির পরিণাম? দুর্গাপুর স্টেশনে কি ঘটতে চলেছে? এই পরিস্থিতি কিভাবে সামলাবে অয়ন? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।